ওয়েলকাম কোড কেপিআই ব্যাজ অন সেশন 4। আজকে হচ্ছে শুভ নববর্ষের দ্বিতীয় দিন, অর্থাৎ বছরের দ্বিতীয় দিন। আর সম্পূর্ণ সেশন ধরে আমি আছি প্রীতম বৈরাগী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, থার্ড সেমিস্টার ফার্স্ট শিফট। আজকের বিষয়সমূহ ফাংশন, লাইব্রেরি ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশনের মধ্যে পার্থক্য, ফাংশন তৈরি ও কল করা, পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স, এরপরে আছে ফাংশনে ব্যবহৃত প্যারামিটার ও আর্গুমেন্ট, রিকার্সিভ ফাংশন এবং ফাংশন ব্যবহার করে কিছু প্রোগ্রাম দেখব আমরা বাস্তবসম্মত। কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে ভাই। ওকে, যারা যারা নতুন আসছেন প্রেজেন্টটা দিয়ে দেন। আচ্ছা, প্রথমে ফাংশন কি? ফাংশন হচ্ছে একটি বড় প্রোগ্রামের স্বাধীন ক্ষুদ্রতর অংশ যার একটি নির্দিষ্ট নাম থাকে, যা এক বা একাধিক স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়। আমরা ফাংশন অল্প আলোচনা করব, পরে হচ্ছে কোডে চলে যাব। একটু আলোচনা না করলে পরবর্তীতে বোঝা যাবে না, ঠিক আছে? আরিফ কি করতেছো? কন্টিনিউ করো, সমস্যা নেই। আমি সেশনে আছি, আমাদের অন্য সেশনে। আচ্ছা, তুমি কন্টিনিউ করো এখানে। তারপরে ফাংশন যে আমরা ব্যবহার করি, কেন ব্যবহার করি এবং এর সুবিধাগুলো কি কি? ফাংশন ব্যবহার করার ফলে প্রোগ্রামের কোনো অংশ মূল প্রোগ্রামে বারবার লেখার প্রয়োজন হয় না। তাহলে প্রোগ্রাম লিখলে অপেক্ষাকৃত কম সময় লাগবে, প্রোগ্রাম ভুল নির্ণয় এবং সংশোধন করতে সহজ হবে, প্রোগ্রাম দেখতে স্ট্যান্ডার্ড হবে। প্রোগ্রামকে ফাংশন হিসাবে লাইব্রেরিতে জমা করে রাখলে ব্যবহারকারী প্রয়োজনে তা ব্যবহার করতে পারে। বড় বড় প্রোগ্রামে মডিউল ব্যবহার করার ফলে স্বল্পতম সময়ে প্রোগ্রাম সম্পূর্ণ করা সম্ভব। তাহলে ফাংশনের গুরুত্ব অপরিসীম। ফাংশন কিভাবে কাজ করে? স্ট্রাকচার অফ ফাংশন। ফাংশন চিনব কিভাবে? আমরা ফাংশন চিনব হচ্ছে এই ডেফের মাধ্যমে। আমি যদি ফাংশন আমরা চিনব হচ্ছে ডেপ দ্বারা। ডেপের পরে একটা স্পেস হবে এবং তারপর আমাদের ফাংশন নেম। আমরা যেভাবে ভেরিয়েবলের নাম ডিক্লারেশন করছি সেভাবে ফাংশনের নামও ডিক্লেয়ার করতে হবে। ফাংশনের নামের প্রথম পূর্বে নাম্বার বসানো যাবে না, এরপরে বড় হাতের কিছু লিখলে সেটা পরবর্তীতে কলের সময় সেই বড় হাতেরটাই লিখতে হবে। আর হচ্ছে প্যারেনথিসিসের মধ্যে প্যারামিটার বা আর্গুমেন্ট। আমরা জানি যে প্যারামিটার আর আর্গুমেন্ট একই, মানে যাই প্যারামিটার তাই আর্গুমেন্ট। শুধুমাত্র প্রথমে লিখলে সেটা প্যারামিটার ধরা হয় এবং শেষে যখন কল করা হয় তখন হচ্ছে আর্গুমেন্ট বলা হয়। এরপর আমাদের স্টেটমেন্ট, আমাদের শর্তসমূহ, এবং পরবর্তীতে আমাদের রিটার্ন বা এক্সপ্রেশন। আমরা যখন প্রিন্ট করি, প্রিন্টটা হচ্ছে দেখানোর সুবিধার্থে প্রিন্ট করা হয়। আমরা যদি একটা কোড করি, সেই কোডের আউটপুট দেখানোর জন্য সেই প্রিন্টটা ব্যবহৃত হয়। আর রিটার্ন হচ্ছে সেই প্রিন্ট না দেখিয়ে সেই ফলাফলটা ক্যাপচার করে রাখা। তাহলে একটি ফাংশনের কয়টা অংশ পেলাম আমরা? ডেফের পরে একটা ডেপ থাকবেই, একটা ফাংশন ডিক্লেয়ার করতে গেলে সেই ডেপ থাকবেই। ডেফের পরে একটা স্পেস হবে, জাস্ট একটা স্পেস। এটা অনেকে ভুল করে, এই ভুল করা যাবে না। একটা স্পেস দিয়ে আমাদের ফাংশনের নেম যেরকম হইতে পারে। আপনি যোগের সময় সাম দিতে পারেন, অ্যাড দিতে পারেন, বিয়োগের সময় মাইনাস দিতে পারেন, বা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন। পাইথন অনেকে ভাবে কি যে পাইথন দ্বারা কি যোগ বিয়োগ গুণভাগই করা হয় নাকি? আসলে না, পাইথন দ্বারা বড় বড় প্রোগ্রাম করা হয় এবং আমরা প্রথম সেশনে জানছি কি কি এর ক্ষেত্র কত বিশেষ, কত বড়। প্যারামিটার হচ্ছে এই যে যে প্যারেনথিসিস মানে ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে যে কোনো ডাটা বা ভেরিয়েবল থাকলে বা কোনো ক্যারেক্টার থাকলে সেটাকে বলা হয় প্যারামিটার। আর এই প্যারামিটার এইখানে যখন কল করা হবে তখনই এটা আর্গুমেন্ট হয়ে যাবে, বা এই প্যারামিটার আর্গুমেন্ট সমান, একই বলা যায়, একই। এইখান থেকে এই ডেপের পরে আমরা ফাংশন নেম দিলাম এবং প্যারামিটারে আমরা এ আর বি, এটা একটা ভ্যালু, এটা আপনি যে কোনো কিছু নিতে পারেন। যদি আমরা এখানে করছি হচ্ছে দুইটা সংখ্যার যোগফল,
দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে গেলে এ আর বি আমরা দুইটা প্যারামিটার নিয়েছি, এরপরে কোলন, এই কোলন আমাদের দিতে হবে, নয়তো একটি ফাংশন কমপ্লিট হবে না। দেওয়ার পরে আমরা আমাদের স্টেটমেন্ট অর্থাৎ শর্ত লিখছি যে সি সমান সমান এ প্লাস বি, অর্থাৎ আমরা যে এর ভ্যালু যদি 2 হয়, বি এর ভ্যালু যদি 3 হয়, তাহলে সি সমান সমান 5 দাঁড়াবে। রিটার্ন সি, তার মানে সেই সিটা ক্যাপচার করো, মানে সেটা ধরে রাখো, নট প্রিন্ট। এবার প্রিন্ট, আমরা ডেপ আমাদের সম্পূর্ণ ফাংশন ডিক্লেয়ার করা হয়ে গেছে, এবার আমরা প্রিন্ট করব যে সাম অ্যান্সার ইজ, মানে অর্থাৎ সামেশন অফ অ্যান্সার ইজ, এতটুকু আমাদের কমেন্ট। একটা প্রিন্টের কমেন্ট তো আমরা জানি কিভাবে লিখতে হয়, আর কমেন্টের মধ্যে যা থাকবে সেটাই প্রিন্ট হবে। এরপরে আমাদের কল ফাংশন, আমরা সেই কল ফাংশনটা কল করে দিলাম। তাহলে এবার কি আসবে, যে আমরা যদি এর ভ্যালু 2 দেই, বি এর ভ্যালু 3 দিই, তাহলে রিটার্ন সি অর্থাৎ 5 আসবে। বা এখানে আমরা দিয়েছি হচ্ছে অ্যাড নাম্বার 2 আর 5, তাহলে আমাদের অ্যান্সার আসবে 7। এখানে মনে রাখার বিষয় হচ্ছে প্যারেনথেসিস, মানে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটকে আমরা বলতেছি প্যারেনথেসিস, ক্লোন, কমা, আর হচ্ছে রিটার্ন হচ্ছে ফাংশন কর্তৃক যে মান ফেরত পাঠায় তাই রিটার্ন। এতটুকু বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন? হ্যালো? ওকে, আরো বিস্তারিত কোড করার সময় বোঝা যাবে, আমি আর একটু বুঝাই দিচ্ছি। আমরা একটা ফাংশন, আচ্ছা ফাংশন কি এটা তো বুঝতে পারছি, ফাংশন জিনিসটা কি? আচ্ছা, ফাংশন ব্যবহারের সুবিধাও বুঝতে পারছি। ফাংশন যখন আমরা তৈরি করব, ফাংশন তৈরি করার প্রথমে শর্ত হচ্ছে এই ডেফ দেওয়া, ডেফ, ডিইএফ। এরপরে ফাংশনের নেম, একটা ফাংশন যে কোনো ফাংশনের নাম দিতে পারেন, আপনার নিজের নামও দিতে পারেন। আর এখানে যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি না প্রথম সেশনে, যেভাবে আমরা প্রথমে এবিসিডি রাখছি, তারপরে বড় হাতের ছোট হাতের না রেখে বিশেষ স্পেশাল ক্যারেক্টার ইউজ করি নাই, তারপর 1 2 3 4 এগুলো করা যাবে না এই ফাংশন ডিক্লেয়ার করার সময়। প্যারামিটার বা আর্গুমেন্ট, প্যারামিটার হচ্ছে আমরা যদি কোনো ক্যারেক্টার ইউজ করি, প্যারেনথেসিসের মধ্যে যদি কোনো ক্যারেক্টার ইউজ করি ভ্যালুর সুবিধার্থে, সেটাকে বলা হয় প্যারামিটার। আর এই প্যারামিটার যখন কল করা হয়, কল ফাংশন যখন কল করা হয়, তখন হচ্ছে সেটা আর্গুমেন্ট হবে। আর রিটার্ন হচ্ছে, এখানে মনে রাখার বিষয় হচ্ছে রিটার্ন কি, রিটার্ন হচ্ছে ফাংশন কর্তৃক যে মান ফেরত পাঠায় তাই রিটার্ন, প্রিন্ট না। রিটার্ন হচ্ছে ওই সিটাকে ক্যাপচার করে ধরে রাখবে, মানে সেভ করে রাখবে, নট প্রিন্ট করবে। আর প্রিন্টে আমরা সেটাকে প্রিন্ট করব, ঠিক আছে? আমাদের মূল ফাংশন হচ্ছে ডেপ থেকে রিটার্ন পর্যন্ত, আমরা একটা ডেপ ভেরিয়েবলের ডিক্লেয়ার করছি এবং সেটাকে ক্যাপচার ধরে রাখছি, আর লাস্টে আমরা প্রিন্ট করছি। এটা একটা সিম্পল ফাংশনের স্ট্রাকচার। এবার আমরা বুঝতে পারছি? আর কারো কোনো প্রশ্ন? ওকে, ফাংশন সাধারণত কত প্রকার? ফাংশন 2 প্রকার, বিল্ড ইন ফাংশন আর ইউজার ডিফাইন ফাংশন। বিল্ড ইন অর্থাৎ কি, মানে যে ফাংশনটা ডেভেলপার কর্তৃক পূর্ব থেকেই আমাদের ডেস্কটপ বা কম্পিউটারে ইনস্টল করা আছে। আর ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে কি, যে ইউজারের প্রয়োজনে, কোনো ব্যবহারকারীর প্রয়োজনে সেইটা তৈরি করে যখন ডিক্লেয়ার করা হয় সেটাই হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। ফাংশনের যদি আমরা পার্থক্য বের করি, লাইব্রেরি ফাংশন ও ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে পার্থক্য, তাহলে লাইব্রেরি ফাংশন হবে যে সকল ফাংশন ডেভেলপার কর্তৃক পূর্ব থেকেই নির্ধারিত কাজের জন্য প্রস্তুত করা হয়েছে সেগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। আর ইউজার ফাংশন হচ্ছে ইউজার বা ব্যবহারকারী তার নিজস্ব প্রয়োজনে অনুযায়ী যে সকল ফাংশন ডিফাইন করে সেগুলোকে ইউজার ডিফাইন ফাংশন বলে। আচ্ছা, লাইব্রেরি ফাংশনের নাম আমরা ইচ্ছামতো পরিবর্তন করতে পারি না, আর ইউজার ডিফাইনের
ফাংশনের নাম আমরা যখন ইচ্ছা তখন প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারি। লাইব্রেরি ফাংশন বর্তমানে পাইথন 3.13 উপরে ভার্সন আছে, সেখানে হচ্ছে মোট 68টি বিল্ড ইন ফাংশন রয়েছে, যেখানে ইউজার ফাংশন আপনি ইচ্ছা মতো ডিক্লেয়ার করতে পারবেন। অসংখ্য অগণিত ইউজার ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন রয়েছে। তাহলে পূর্ব থেকেই কম্পাইলার বা ইন্টারপ্রিটারের সাথে ফাংশন দেওয়া থাকে। আমরা পাইথন সাধারণত কম্পাইলার মানে এক লাইন হয়ে রচনা করে, মানে সেটাকে আউটপুট দেখায়। তা সেইটা এই যে কম্পাইলার, এটা পূর্ব থেকেই লাইব্রেরি ফাংশন ধরে রাখে, দেওয়া থাকে। আর হচ্ছে ইউজার ডিফাইনে এই ধরনের ফাংশন কোডিং সম্পূর্ণ করার পরে কল করতে হবে, মানে সম্পূর্ণ কোড যদি আমরা না করি তাহলে এটা কল করা যাবে না, মানে নিজে কল করে, মানে নিজে ডিফাইন করে নিজেই কল করতে হবে এই ইউজার ডিফাইন ফাংশনে। লাইব্রেরি ফাংশনের কিছু উদাহরণ আছে: ম্যাক্স, মিনিমাম, সাম, লেন্থ, প্রিন্ট, ইন্টিজার, ফ্লোট, ইনপুট, রেঞ্জ, ইটিসি। আবার ইউজার ডিফাইন ফাংশনের কিছু উদাহরণ হচ্ছে, মানে ইচ্ছা, এখানে আপনার নিজের নাম হইতে পারে, শো, অ্যাড, সাম, সার্কেল, ফান, ঠিক আছে, বিটুকে, বিহারের, মিস্টার ট্রিপল আর, এক্সেট্রা। এতটুকু বুঝতে পারছি? মানে এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন ও ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে পার্থক্য। ফাংশন যে দুই প্রকার, সেই দুইটার মধ্যে পার্থক্য, এটা কি আর এটা কি। ভাই এটা একটু আরেকবার বুঝাবেন, একটু অসুবিধা হয়েছিল। কোনটায়? এই যে লাইব্রেরি ফাংশন আর ইউজার ফাংশনের ভিতরে। আচ্ছা, লাইব্রেরি ফাংশনের আরেক নাম হচ্ছে বিল্ড ইন ফাংশন। বিল্ড ইন মানে কি, যেটা ডিফল্ট ভাবে থাকে সিস্টেমে, যেটা ডিফল্ট ভাবে থাকে সেটাই হচ্ছে বিল্ড ইন ফাংশন বা লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশনের নাম পরিবর্তন করা যায় না, নাম এবং কাজ, এর একটা সুনির্দিষ্ট কাজ আছে। যেমন ম্যাক্সিমামের কাজ হচ্ছে আপনার নাম্বারের মধ্যে কোনটা ম্যাক্সিমাম, মানে কোনটা সব থেকে বড় সেটা আউটপুট করা, মিনিমামের যেটা সব থেকে ছোট সেটা। সাম হচ্ছে যোগফল, আর লেন্থ হচ্ছে যেটা রেঞ্জ কতটুক সেটা। প্রিন্ট তো আমরা সবসময় ব্যবহার করি, ইন্টিজারও ব্যবহার করি, ফ্লোট টাইপ ডাটা টাইপ আমরা ব্যবহার করি, ইনপুট ব্যবহার করি, রেঞ্জ ব্যবহার করি। রেঞ্জ হচ্ছে আমাদের যেটা কয়টা সংখ্যার মধ্যে কয়টা সংখ্যার তফাৎ বা পার্থক্য, সেটা হচ্ছে রেঞ্জ, ঠিক আছে, এক্সেট্রা। আর হচ্ছে ইউজার ডিফাইন, আপনি ইচ্ছা মতো আপনার নিজের নাম দিয়ে সেই ফাংশনটাকে ডিক্লেয়ার করতে হবে আগে, মানে তৈরি করতে হবে, এবং তারপরে কল করলে সেই ফাংশনটা কাজ করবে। এবার বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে হচ্ছে 68 প্রকার বিল্ডিং ফাংশন, মানে এ দিয়ে এগুলো আছে, বি দিয়ে এগুলো আছে, এগুলো আমাদের তেমন একটা লাগবে না। আমরা এবার ফাংশন তৈরি ও কল করা দেখব। এবার বুঝতে সুবিধা হবে। এটা দ্বারা আমি কি বুঝাইছি, যে একটা ডাইনামিক কমেন্ট, তাই তো? আচ্ছা, ডাইনামিক বোঝাচ্ছি পরে, আগে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ধরেন ডেপ একটা ফাংশন ডিক্লেয়ার করলাম আমরা, ফাংশনের নাম দিলাম কেপিআই, এরপরে প্যারেনথেসিস, এইটা কিছু না, প্যারেনথেসিস দিয়ে আমরা ক্লোন দিয়ে কমপ্লিট করলাম, সমাপ্ত করলাম। এবার ওইটাকে প্রিন্ট দিলাম খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। বুঝতে পারছেন? এই পর্যন্ত বুঝতে পারছেন যে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, নাম দিলাম কেপিআই, আর প্রিন্ট করলাম খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, কেপিআই। কিন্তু এটাকে প্রিন্ট দিলে কিছু আসবে না, কারণ এটা আমাদের ফাংশন। আমি প্রিন্ট করলেও এই প্রিন্টটা এখানে আসবে না। প্রিন্টটা আসবে তখন যখন আমি এই কেপিআই কল করব, কেপিআই প্যারেনথেসিস যখন কল করব, তখন আমার ডিক্লেয়ার দেবে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। আবার যদি আমি এই কেপিআই পুনরায় আবার প্রিন্ট করি, তাহলে আবার পুনরায় আসবে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। এতটুকু বোঝা গেছে?
সিম্পল। এবার আমরা আরেকটা করি তাহলে। ডেপ দিতেই হবে, একটা ফাংশন কল করার সময় আমাদের ডেপ দিতে হবে। ডেপের পরে একটা স্পেস দেওয়ার পরে আমি সিএসটি একটা ফাংশনের নাম দিলাম, যে কোনো ফাংশনের নাম দিলাম এবং প্যারেনথেসিস দিয়ে কোলন দিয়ে সমাপ্ত করলাম। এবার এইটাকে আমরা প্রিন্ট করলাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এতটুকু আমরা কল করলাম, কিন্তু এখনো প্রিন্ট দিলে প্রিন্ট আসবে না। প্রিন্ট এখানে হচ্ছে আমরা ফাংশনটা ডিক্লেয়ার করলাম কিন্তু কল করি নাই, এজন্য আমাদের আউটপুটে কিছু আসবে না। এই আউটপুটে আসার জন্য আমাদের ডেফের নিচে সিএসটি প্যারেনথেসিস, এখানে কোনো প্যারামিটার ইউজ করা হয়নি, ফাঁকা প্যারামিটার। এইবার আমাদের আমাদের সিএসটি আউটপুট দেখাচ্ছে। আমি এই সিএসটি যতবার প্রিন্ট করতে চাবো ততবার প্রিন্ট করবে। এতটুকু বুঝতে পারছি, এটা হচ্ছে একটা সিম্পল ফাংশনের ব্যবহার, গঠন এবং ব্যবহার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? এটা সিম্পল একদম। আমরা একটা ফাংশন কল করছি, একটা ডিক্লেয়ার করছি এবং কল করছি। প্রশ্ন নাই কারো? হ্যাঁ, একটা ভেরিয়েবল নাম যেভাবে আমরা ডিক্লেয়ার করছি সেইভাবেই আমরা এই ফাংশনের নামও ডিক্লেয়ার করব। আচ্ছা, আমরা 2-তে যাই। এখানে বোঝার বিষয় আছে যে আমরা এই ভিতরে প্যারামিটার ইউজ করি নাই। প্যারামিটার ইউজ না করার ফলে এটা ডিফল্টভাবে এটা কিন্তু প্রিন্ট করছে। তার মানে এটা ডাইনামিক, এটাকে বলা হয় ডাইনামিক। যখন আমরা প্যারামিটারের ভিতরে কোনো ডাটা বা কোনো ক্যারেক্টার ইউজ করব না, সেটা হচ্ছে ডাইনামিক। আর যদি কোনো ক্যারেক্টার ইউজ করি সেটা হবে স্ট্যাটিক। আমরা স্ট্যাটিকের একটা উদাহরণ দেই, যে অ্যাড নাম্বার, মানে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, তার নাম দিলাম, ফাংশনের নাম দিলাম অ্যাড নাম, এখানে যে কোনো নাম হইতে পারে, আর এ আর বি, তাহলে সি সমান সমান ওই দুটাকে আমরা যোগ করলাম, আর রিটার্ন সি। এখনও কিন্তু সে প্রিন্ট করবে না, এই রিটার্ন সি পর্যন্ত আমি যদি দেই তাহলে সে প্রিন্ট করবে না। এবার আমি প্রিন্টে দিলাম হচ্ছে সাম অ্যান্সার ইজ এতটুকু কমেন্ট। আবার এই যে আমরা ফাংশন নাম দিলাম, এইখানে যে ফাংশন নাম এবং এই যে স্ট্যাটিক আমাদের ভ্যালু দিয়ে দিলাম 5 আর 7, এখানে যে কোনো নাম্বার দেওয়া যেতে পারে। যদি আমরা এখন প্রিন্ট করি তাহলে আসবে 12, 5 আর 7 12। আমরা এখানে যে কোনো দিতে পারি 4,5। এখানে 4 দ্বারা হচ্ছে এর ভ্যালু বোঝাবে আর বি দ্বারা হচ্ছে 5 বোঝাবে, ঠিক আছে। আর সি মানে প্রিন্ট সি বুঝাইছে হচ্ছে এখানে যে এই ভ্যালুটার মান হচ্ছে সি। তাহলে 4 আর 5 9, ঠিক আছে, সিম্পল। ইয়েস। এরপর এরকম আমরা আরেকটা দেখি। আচ্ছা, এবার আমরা স্ট্যাটিক একদম বুঝাই দিই। প্রথমে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম ডেপ দ্বারা, নাম দিলাম MUL, যে কোনো কিছু হইতে পারে। এরপরে আমরা প্যারামিটার নিলাম 2টা। আমরা 2টা সংখ্যার গুণ করব, ধরেন 2টা সংখ্যা আমরা গুণ করব। এবার আমি z সমান সমান দিলাম x গুণ y, এটা হচ্ছে আমাদের গুণ চিহ্ন পাইথনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং এই যে আমাদের যে স্টেটমেন্টকে আমি রিটার্ন করে দিলাম, রিটার্ন জেড। এখনও কিন্তু প্রিন্ট করবে না, কিছুই প্রিন্ট করবে না, ঠিক আছে। এবার আমি এক্স এবং ওয়াই, আমি যদি ডাইরেক্ট
বসাই দিই কিবোর্ড থেকে সেটা হচ্ছে ডাইনামিক হবে, আর যদি আমি এখানে ইনপুট চাই সেটা হবে স্ট্যাটিক। তাহলে আমরা যদি স্ট্যাটিক করি সবসময় তো আমাদের আর 2 আর 5 হবে না বা 3 আর 2 হবে না, আমাদের তো ইউজারের থেকে ডাটাটা নিতে হবে, তারপরে আউটপুট দিতে হবে, তাই না? তা সেক্ষেত্রে আমি এক্সকে ইনপুট নিলাম, এক্স আমি ফ্লট নিলাম, ফ্লট ইনপুট ইন্টার এক্স, সেরকমভাবে ওয়াই নিলাম, ইন্টার ওয়াই। এবার আমরা প্রিন্ট করব এমইউএল এক্স কমা ওয়াই। তাহলে এবার যদি আমরা প্রিন্ট করি, এক্স এর মান চাচ্ছে আমার কাছে, এক্স এর মান দিলাম আমি 5, ওয়াই এর মান 6। আচ্ছা, এখানে হচ্ছে এক্স ওয়াই প্যারামিটার মানে আর্গুমেন্ট আমাদের প্রকাশ করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 30। আমি যদি এখানে কোনো কমেন্ট ইউজ করতে চাই, ANS অ্যান্সার ইজ, তাহলে আউটপুটে আমরা সেটা পাবো। এতটুকু বুঝতে পারছি, এটা হচ্ছে একটা দুইটা সংখ্যার গুণফল নির্ণয়। হ্যাঁ, অবশ্যই হ্যান্ড রাইজ করবেন বা মাইক দিয়ে বলবেন। আচ্ছা, এতটুকু বুঝতে পারছি এনিয়ন? কার কোনো প্রশ্ন আছে যে দুইটা সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ তাহলে আমরা পারবো ফাংশন ব্যবহার করে? আশা করি বুঝতে পারছেন সবাই। আমরা যে লাইব্রেরি ফাংশন আলোচনা করলাম, যে ম্যাক্সিমাম মিনিমাম সাম এগুলো কোথায় কোথায় ব্যবহৃত হয় সেগুলো আমরা একটু দেখি। যে সিম্পলভাবে যদি আমরা এই তিনটি সংখ্যার মধ্যে ম্যাক্স, যদি এতটুকু আমি না দিই, ম্যাক্স যদি আমি তিনটে সংখ্যার মধ্যে দিতে চাই, এর মধ্যে সবথেকে বড় ম্যাক্স হচ্ছে সবথেকে বড় নাম্বার শো করবে, তাহলে 9। আবার যদি আমি মিনিমাম দিতে চাই, তাহলে এই তিনটা সংখ্যার মধ্যে মিনিমাম হচ্ছে আমার 2। এরপরে রেঞ্জ, আমি যদি রেঞ্জ ডিক্লেয়ার করি তাহলে আমাদের 0 থেকে 5 পর্যন্ত, মানে এখানে দুইটা রেঞ্জ বোঝাচ্ছে যে 0 থেকে 5 পর্যন্তই আমাদের, মানে ডিফল্ট হচ্ছে 0। আর এরপরে যদি আমি রাউন্ড হচ্ছে পূর্ণ সংখ্যা বাইর করবে, যেমন ওর হচ্ছে রাউন্ড 3.1416 যদি দেই আমাদের আউটপুট আসবে 3, মানে ও জাস্ট পূর্ণ সংখ্যাটুক আউটপুট দেবে, দশমিক সংখ্যাটুক আউটপুট দেবে না। আর ইন্টিজার হচ্ছে আমাদের দশমিক পরের টুক বাদ দিয়ে দেবে, দশমিক যদি বাদ দিয়ে দেয় শুধু 4 আউটপুট দেবে। এটা কিন্তু ইন্টিজার। আবার ফ্লট দ্বারা হচ্ছে আমাদের সম্পূর্ণ একদম পূর্ণ সংখ্যাও আউটপুট দিবে এবং দশমিক সংখ্যাও আউটপুট দিবে। তাহলে আমরা ইউজার ডিফাইন এবং বিল্ড ইন ফাংশনও আমরা বুঝতে পারছি মোটামুটি। এটা হচ্ছে যে ম্যাক্সিমাম মিনিমাম আমাদের যে বিল্ড ইন ফাংশন, এগুলো কিন্তু একটা ইউজার চেঞ্জ করতে পারবে না, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে না। কিন্তু আমরা এখানে যে মূল লিখছি, তারপরে এখানে যে সিএসটি লিখছি, কেপিআই লিখছি, এগুলো নিজের ইচ্ছা মতো চেঞ্জ করা যাবে। তাহলে সিএসটি মানে নিজের ইচ্ছা মতো যেগুলো করা যাবে সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন, মানে ইউজারের ব্যবহারের প্রয়োজনের সুবিধার্থে। আর যেটা আমরা মানে কোনো পরিবর্তন করতে পারবো না, এই প্রিন্ট আমরা পরিবর্তন করতে পারবো না, ইনপুট আমরা পরিবর্তন করতে পারবো না, সেইগুলো হচ্ছে ইউজার বিল্ড ইন বা লাইব্রেরি ফাংশন।
রাউন্ড অ্যান্ড ইন্ট প্রায় সেম। রাউন্ড হচ্ছে আপনার ভাই সম্পূর্ণ রাউন্ড একটু এক্সপ্লেন করবেন রাউন্ড। রাউন্ড অবশ্যই। হ্যাঁ রাউন্ড হচ্ছে পূর্ণ সংখ্যা, জাস্ট প্রথম পূর্ণ সংখ্যাটুক আউটপুট দেবে। এখানে যদি আপনার 3.96 দেই, তাহলে মানে এর কাছাকাছি যে পূর্ণ সংখ্যাটা সেই পূর্ণ সংখ্যাটা দেবে, মানে অলমোস্ট 4, 3.98 মানে অলমোস্ট 4 বিধায় 4 প্রিন্ট করছে। এবার বুঝতে সুবিধা হবে। আর হচ্ছে ইন্টিজার মানে প্রথমটুক, জাস্ট দশমিকের প্রথম যে মূল সংখ্যাটুক শতটুক প্রিন্ট করবে, তাহলে 4। এইখানে যদি আমি আবার 3.12 দিই, আমার 3 দিবে, মানে অলমোস্ট যেটা কাছে সেইটা দিবে, মানে পূর্ণ সংখ্যা বানাইতে হবে ওর। এটা হচ্ছে রাউন্ড আর ইন্টিজারের মধ্যে পার্থক্য। বুঝা গেছে? হ্যাঁ, রাউন্ড ফিগারটা শো করবে, মানে ওর কাছাকাছি ও পূর্ণ সংখ্যা বানাবে। যেমন অষ্টক পূর্ণ করে না, অষ্টকের সূত্র আমরা পড়ছি না, সেরকম কারো কাছে থেকে ইলেকট্রন ধার করে হইলেও ও পূর্ণ হবে। সেরকম 3. ওর পূর্ণ সংখ্যা যতটুক, আমরা প্রায় লিখি না অঙ্ক করার লাস্টে, যে অলমোস্ট বা প্রায় এত কিলোমিটার বা এত, সেইখানে হচ্ছে রাউন্ড ব্যবহার করা হয়। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? কারো কোনো প্রশ্ন বা আর কিছু দেখাইতে হবে কিনা ডিটেলসে? আচ্ছা, এবার আমরা একটা ফাংশন দেখি, যেটা মানে আমাদের ফাংশনের যে উপকারিতা সেগুলো দেখব। আমরা দেখার আগে এটা এটা একটা মডিউলের নাম, ইম্পোর্ট ম্যাথ, একটা মডিউল যেখানে সকল প্রকার ম্যাথমেটিক্স আছে আমাদের। আমি যদি ম্যাথ ডট এসকিউআরটি মানে স্কোয়ার রুট, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসকিউআরটি, এটা আমরা পরিবর্তন করতে পারবো না, এটা হচ্ছে বিল্ড ইন ফাংশন। এই ফাংশনকে যদি আমি, তাহলে 4 এর রুট কত হবে? 2, 25 এর রুট 5, ঠিক আছে, এটা হচ্ছে স্কোয়ার রুট হিসাবে ব্যবহার করা হয়। আমি যদি ইম্পোর্ট ম্যাথ না দেই, তাহলে কিন্তু আমার প্রোগ্রাম কাজ করবে না, কারণ ও ম্যাথ মডিউলটা খুঁজে পাচ্ছে না। এজন্য আমাদের প্রথমে একদম হিসেব ইম্পোর্ট এমএ ম্যাথ। আবার আমরা লিখতে পারি ম্যাথ ডট সেল। এই সেলের মাধ্যমেও সেই সেল আর রাউন্ড বলতে গেলে একই কাজ করে, পূর্ণ সংখ্যার আউটপুট দেখায়। ওর কাছাকাছি যেটা সেটা হচ্ছে আউটপুট দেখায়। যদি আমি 3.12 দেই, তাহলে হচ্ছে ওর পূর্ণ করবে, একটু যেটা বেশি থাকবে সেটা হচ্ছে ও সেলের মাধ্যমে পূর্ণ করবে। 43.12 দেওয়া আছে, সেখানে হচ্ছে ও 44 আউটপুট দিবে। আমি যদি আবার ফ্লোর দেই, ফ্লোরের ক্ষেত্রে হচ্ছে প্রথমটুক মানে ইন্টিজার আমাদের যেরকমভাবে আউটপুট দিয়েছিল সেটাই সেভাবেই আমাদের শুধুমাত্র পূর্ণ সংখ্যাটুক আউটপুট দিবে। এরপরে আমরা তো সাইন কস ট্যান এগুলোর অঙ্ক করে আসছি ক্লাস 9-10-এ। আমরা যদি এগুলো দেখি, এগুলো সব ম্যাথ ফাংশনের মধ্যে আছে। ম্যাথ একটা মডিউলের নাম, এবং এইখানে আমরা এই সেই মডিউলের নাম ডিক্লেয়ার করছি, মানে ফাংশনের নাম ডিক্লেয়ার করছি। এটা মডিউল আর এটা ফাংশন। এবার আমরা ফাংশনের নাম ডিক্লেয়ার করে আমাদের প্যারামিটার বা প্যারেনথেসিসের মধ্যে আমরা 90, এটা যে কোনো হইতে পারে, সাইন 90 ডিগ্রির মান সাধারণত আমরা 1 জানি, সেখানে হচ্ছে 0 এত এত মান আসে। এরপর ম্যাথ ডট কজ মানে এটা হচ্ছে কজ 0 ডিগ্রির মান, শুধুমাত্র 0 ডিগ্রির মান অন। পরে ট্যান 0 ডিগ্রির মান 0, ঠিক আছে। এখানে যদি আমি সাইন 45 দেই, তাহলে হচ্ছে প্রথম 45-এর মান আসবে। রুট ওটা ক্যালকুলেশন করে এখানে আমাদের ফ্লট আকারে প্রকাশ করছে, দশমিক আকারে করছে। এখানে আমাদের মানে আমাদের যে পূর্ণ ভগ্নাংশ লব হর সেইভাবে আকারে প্রকাশ করেনি, এখানে ফ্লট আকারে প্রকাশ করছে। আর এগুলো হচ্ছে যেহেতু পূর্ণ সংখ্যা, সেহেতু ডিক্লেয়ার করছে এইভাবে। এই যে 45 যেভাবে আমরা √3/2 লিখি, 3/2 দেখি, সেভাবে হচ্ছে সেভাবে প্রকাশ করছে। কিন্তু
ওই মানটা আর এই মানটা বলতে গেলে সমান। আমরা তাহলে ম্যাথ মডিউল এর কাজ মোটামুটি বুঝতে পারছি। এর ব্যবহার জাস্ট সিম্পল ব্যবহার, কিন্তু এর ব্যবহার অনেক দরকার। ম্যাথ একটা মডিউল, ইম্পোর্ট ম্যাথ একটা মডিউলকে আমরা ইম্পোর্ট করছি, এবং ইম্পোর্ট করার পরেই তো আর কাজ করবে না, সেটাকে ফাংশন কল করলাম, কল করার পরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য আমরা এন্ট্রি করেছি। আচ্ছা, একটা র্যান্ডম, যেখানে যে আমরা লুডো খেলি, লুডো খেলার মধ্যে একটা নাম্বার যে কোনো 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটা তো নাম্বার পড়বে, ঠিক না? সেইটা হচ্ছে এই ফাংশনের মাধ্যমে করা হয়। যেমন আমি যদি র্যান্ডম, এখানে হচ্ছে এটা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট একটা মডিউল, র্যান্ডম একটা মডিউল, এই মডিউলের পরে আমাদের র্যান্ডম রেঞ্জ থেকে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা নাম্বার, র্যান্ডম নাম্বার, এখানে দেখেন র্যান্ডম নাম্বার, কারোটার সাথে কারো মিল নাই, 6 পড়লে পড়তে পারে, 1 পড়লে 1 পড়তে পারে, ঠিক আছে? আবার যদি আমি 6-এর মধ্যে যে কোনো, মানে এটা হচ্ছে রেঞ্জ স্টার্ট 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে শুরু এবং 6 পর্যন্ত শেষ, কিন্তু 6 ফেলানোর জন্য আমাদের 7 দিতে হবে, কারণ পাইথন সবসময় শেষের নাম্বার থেকে এক ঘর আগে প্রিন্ট করে, আর 0 থেকে শুরু হয়। এটা সব থেকে মনে রাখতে হবে যে পাইথন 0 থেকে শুরু হয়, এবং আমরা যে রেঞ্জ দিব সেই রেঞ্জের পূর্ববর্তী সংখ্যা পর্যন্ত সে আউটপুট দেখাবে, ঠিক আছে? আর এই হচ্ছে 6-এর মধ্যে আমাদের যে কোনো নাম্বার দেখাইতে পারে, যে কোনো এনিথিং, র্যান্ডম, ঠিক আছে? এরপরে 6 নাম্বার যাই আমরা, ইম্পোর্ট ডেট টাইম। ডেট টাইম হচ্ছে একটা মডিউল, এবং সেই মডিউলকে আমরা যখন ফাংশন কল করব, এর মাধ্যমে আমাদের আজকের তারিখ বা আজকের ডেট দেখা যাবে। প্রথমটা দেখাই, ইম্পোর্ট ডেট টাইম, এবং প্রিন্ট দিলাম, এই যে ডেট টাইম কল করলাম, ডট, আচ্ছা, ডট দিয়ে টুডে, এটা আমরা পরিবর্তন করতে পারবো না, এটা হচ্ছে আমাদের বিল্ড ইন ফাংশন। একদম যদি আমাদের টুডে মানে আজকের ডেট এবং সময় জানতে হয়, তাহলে এরকম লিখতে হবে, টুডে। আমি ফাংশন কল করলাম, ফাংশনের মডিউল কল করলাম, মডিউলের মধ্যে ফাংশন কল করলাম, তারপর হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত আমরা যে ফলাফলটা চাচ্ছি সেটা আমরা ডিক্লেয়ার করলাম, কোনো প্যারামিটার দিলাম না। যদি আমরা আউটপুট হিসাবে চাই, তাহলে আউটপুট হিসাবে প্রথমে আসবে বছর, ইয়ার, তারপরে মান্থ, তারপরে হচ্ছে ডেট, তারপরে ঘন্টা, মিনিট, সেকেন্ড, মিলি সেকেন্ড। এখানে যদি আমি বারবারই দিই, দেখবেন ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মিলি সেকেন্ডও কাউন্ট হবে। আর যদি আমি শুধুমাত্র ডেট চাই, ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেট, মানে এখানে আমি আগে ইম্পোর্ট ডেটের থেকে, মানে ফ্রম ডেট টাইম থেকে ইম্পোর্ট ডেট আগেই বলে দিছি যে আগে আমার ডেট টাইম মডিউল থেকে শুধুমাত্র ডেট ইম্পোর্ট হবে। তাহলে এবার ফাংশন আমি ডেট ডিক্লেয়ার করলাম এবং আমাদের কাঙ্ক্ষিত টুডে প্রিন্ট করলাম, তাহলে আমাদের শুধুমাত্র আজকের ডেট 2025-4-15, মানে বছর, মাস এবং তারিখ প্রিন্ট হবে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি সবাই? কোনটা ভাইয়া? আব্দুর রাজ্জাক ভাই, কোনটা? র্যান্ডম। ভাই এই যে ইয়ার মান্থ এবং ডেট, ওই জায়গা মান্থ আগে নেওয়া যায় না, বা এই এই হ্যাঁ জায়গা ডেটটা আগে নেওয়া যায় না, তারপর মান্থ নেওয়া যায় না, তারপর ইয়ার নেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, যায় যায়, কিন্তু এটা হচ্ছে মডিউলের, আমরা যখন মডিউল বুঝাবো তখন এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমরা যখন ফাংশন আছে না, শুধুমাত্র ফাংশন এখানে দেখাইছে। আমি যদি আজকে আপনাদের যদি ডেট এবং টাইম বুঝাইতে যাই, সারা রাত লেগে যাবে, জাস্ট ডেট টাইম, ঠিক আছে? ওইটা যখন আমরা মডিউল নিয়ে কাজ করব তখন ওটা দেখা যাবে। ডেট অ্যান্ড টাইম মডিউল অনেক বড়, একটা বড় সেশন, সেই বড় সেশনে আলোচনা করা হবে।
আচ্ছা, আমরা আমাদের ইসে যাই। এটা ছিল ফাংশন তৈরি এবং কল করা। আমরা সিম্পল কিছু ফাংশন দেখছি এবং কল করতে পারছি। এবার আমরা জানবো ফাংশনে পাস বাই ভ্যালু এবং পাস বাই রেফারেন্স কি বোঝায়। পাস বাই ভ্যালু, ফাংশন কল করার সময় আর্গুমেন্ট ভেরিয়েবলের মাধ্যমে এক ফাংশন থেকে অন্য ফাংশনের ডাটা পাঠানোর পদ্ধতিকে পাস বাই ভ্যালু বলে। এখানে দেখতে হবে যে সময় আর্গুমেন্ট ভেরিয়েবলের মাধ্যমে, অর্থাৎ আমরা যদি কোনো ডাটা ইনপুট করি, 2 5 এটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মাধ্যমে যদি কোনো ডাটা পাঠানো হয় সেটাকে বলা হয় পাস বাই ভ্যালু। আর রেফারেন্স যদি ইউজ করি, যেমন ওই 1 2 বা 2 5 এর বদলে যদি কোনো ক্যারেক্টার এ বি বা এক্স ওয়াই জেড এগুলো ইউজ করি সেটাকে বলা হবে রেফারেন্স। রেফারেন্স ভেরিয়েবলের বা আর্গুমেন্টের মাধ্যমে এক ফাংশন থেকে অন্য ফাংশনে ডাটা পাঠানোর পদ্ধতি হচ্ছে সেই পাস বাই রেফারেন্স। এখানে প্যারামিটার ভ্যালু পাস করতে হয়, এখানে প্যারামিটারে রেফারেন্স ক্যারেক্টার ব্যবহার করা লাগে। পাস বাই ভ্যালুর জন্য পাস বাই রেফারেন্সের চেয়ে বেশি মেমোরি প্রয়োজন, আর পাস বাই রেফারেন্স এর চেয়ে পাস বাই ভ্যালুর চেয়ে কম মেমোরি প্রয়োজন। অর্থাৎ আমরা যদি ডাটা ইনপুট করি, ধরেন এ বির জায়গায় আমি 2 5 দিলাম, সেখানে আমার ডাটাটা মেমোরিতে অ্যাক্সেস নিচ্ছে, মেমোরির অ্যাক্সেস নিচ্ছে, মেমোরিতে জমা হচ্ছে, মেমোরি অর্থাৎ র্যামে জমা হচ্ছে, র্যাম সেটা ক্যালকুলেশন করে আউটপুট দিবে। তাহলে কি আমার মেমোরি বেশি লাগতেছে, বেশি প্রয়োজন হচ্ছে। আমি যদি ওই মেমোরি বাঁচাইতে চাই বা ওই মেমোরি বাঁচানোর জন্য প্রয়োজন হচ্ছে ওই এ আর বি আমি ডিক্লেয়ার করলাম, এবং আমার পরবর্তীতে সেটা আমি যদি ইচ্ছা মতো, মানে এটা একবার কল করব, একবার সাজায় রাখবো, আমার ইচ্ছা মতো কল করতে পারবো, সেক্ষেত্রে আমার মেমোরিটা কম প্রয়োজন হবে, দ্রুত কোডটা রান হবে। ভ্যালু পাস করার জন্য বেশি সময় প্রয়োজন, আর ডাটা রেফারেন্স আকারে থাকলে সেটা কম সময় লাগে। আমরা একটা উদাহরণ দেখে আসি। পাস বাই ভ্যালু, এখানে এর মান 5 আর 7 দিলে আমরা ডিরেক্ট 12 পাবো। ডিরেক্ট মানে এটার এ যোগ করলে যা আসবে তাই পাবো, এটা হচ্ছে পাস বাই ভ্যালু। আর যদি আমরা পাস বাই রেফারেন্স দেখি, তাহলে এই যে আমরা যে গুণ যোগ করলাম সেইভাবে, এটা যে আমরা এক্স ওয়াই আমরা ডিক্লেয়ার করলাম এবং কল, এখানে আমি যে কোনো কিছু দিতে পারি, 2 5 6, ঠিক আছে। এখানে প্রথম 4 দ্বারা হচ্ছে এক্স এর মান এবং ওয়াই 8 দ্বারা হচ্ছে ওয়াই এর মান বোঝায়, তাহলে আমাদের 8। এবং এখানে যদি আমি আর একটা দিতাম জেড, বা জেড না, জেড তো দিয়েছি, এ দিলাম প্লাস এ, তাহলে প্রথমটা এক্স এর মান, দ্বিতীয়টা ওয়াই এর মান, এবং আমি যদি তৃতীয়টা দেই তাহলে সেটা হচ্ছে এর মান বোঝাবে। তাহলে আমাদের যোগফল আসলো 15। ফাংশন ব্যবহার করে আমরা পাস বাই রেফারেন্স এবং পাস বাই ভ্যালু বুঝতে পারছি। আচ্ছা, পাস বাই ভ্যালু এবং পাস বাই রেফারেন্স এইটা। আচ্ছা, ধরেন আমি এখানে এ বি দেই নাই, ডাইরেক্ট ভ্যালু পাস করে দিছি, মানে 3 5 আমি কিবোর্ড থেকে ডিফল্টভাবে দিয়ে দিছি, এটা কেউ চেঞ্জ করতে পারবে না, এটা অপরিবর্তনশীল, এটা কোডের ভিতরে লেখা হয়ে গেছে। এবার আমি যদি প্রিন্ট এ দেই তাহলে শুধুমাত্র এই দুইটা যোগফল আসবে, কিন্তু এখানে 3 আর 4 5 কিন্তু সবসময় থাকবে না। একটা প্রোগ্রাম করার সময় সবসময় কিন্তু এর ভ্যালু 8 হবে না, বা 3 প্লাস 5 হবে না। সেক্ষেত্রে পাস বাই ভ্যালু অতিরিক্ত ডাটা, মানে আবার কল করে আমার ওই, মানে যদি আমার এ 2 3 বার দরকার হয় তাহলে কি আমি এ আবার ডিক্লেয়ার করব, এ সমান সমান 5 যোগ 7, এবার কি আমি আবার প্রিন্ট করব? এভাবে করলে কি আমার সিস্টেম র্যাম বেশি খাচ্ছে, আমার ডাটা বেশি খাচ্ছে এবং সময়ও বেশি লাগতেছে কম্পাইলার। এজন্য আমরা কি করব, পাস বাই রেফারেন্স ইউজ করব। রেফারেন্সে কি হবে, আমরা একটা
ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, নাম দিলাম xyz, প্যারামিটার দিলাম, ঠিক আছে, এখানে নাম দিলাম আমি জাস্ট ডেপ নাম xy। এবার যদি আমি জেড সমান সমান, এখানে কিন্তু আমরা কোনো 2 5 কোনো ভ্যালু ডাইরেক্ট ভ্যালু পাস করি নাই, এখানে এক্স প্লাস ওয়াই আমরা প্রকাশ করছি এবং রিটার্ন জেড রিটার্ন করলাম। এবার প্রিন্ট করলাম আমাদের নাম এবং এক্স কমা ওয়ের বদলে আমি কিবোর্ড থেকে স্ট্যাটিকও নিতে পারি, আমি ডাইনামিকও করতে পারি। স্ট্যাটিক হচ্ছে আমি যদি কিবোর্ড থেকে ইনপুট চাই, মানে ইউজার থেকে ইনপুট চাই, সেটা হচ্ছে স্ট্যাটিক। আর যদি আমি কিবোর্ড থেকে যদি ডাটা একদম ডিরেক্ট ডাটা বা ভ্যালু প্রকাশ করে দেই, সেটা হচ্ছে আমাদের ডাইনামিক। এটা আমরা ডাইনামিক করলাম, ডাইনামিক করার ক্ষেত্রে আমাদের ভ্যালুটা ওইটাই আসবে, মানে আমরা কোনো পরিবর্তন করতে পারবো না, কোনো ইউজার এটা পরিবর্তন করতে পারবে না। কিন্তু আমরা যদি এক্স কে ইনপুট নিতাম, ইন্টিজার দ্বারা আমরা যদি ইনপুট নেই, ইন্টার এক্স ইন্টার ওয়াই, এবার যদি আমরা প্রিন্ট দিতাম, এখানে হচ্ছে এইটাকে বলা হয় প্যারামিটার, এইটাকে বলা হয় আর্গুমেন্ট, বা একই প্যারামিটার এবং আর্গুমেন্ট একই, শুধুমাত্র উপরে যখন আমরা ডিক্লেয়ার করব তখন বলবো প্যারামিটার, এবং নিচে যখন কল করব তখন ওটাকে বলবো আর্গুমেন্ট। যদি আমরা এখন এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 7 দেই, আমাদের রেজাল্ট আসবে 12। এবার বুঝতে পারছি ভাই, যাহাই প্যারামিটার তাহাই আর্গুমেন্ট, প্রদীপ স্যারের ডায়লগ। মানে আপনি যদি উপরে প্যারামিটার, উপরে যেটা ডিক্লেয়ার করবেন সেটা হচ্ছে প্যারামিটার, আর ওইটাই যখন নিচে কল করবেন সেটাই তখন আর্গুমেন্ট, বা যাহাই প্যারামিটার তাহাই আর্গুমেন্ট, একই, কোনো আলাদা নাই। ঠিক আছে, বুঝছেন সবাই? এতটুকু বুঝছেন যতটুকু বুঝাইতে পারছি? শুধু প্লেস আলাদা, হ্যাঁ শুধু প্লেস আলাদা, উপরে থাকলে সেটা প্যারামিটার, নিচে থাকলে আর্গুমেন্ট, জাস্ট নামের সুবিধার্থে, যে আমরা বলার সুবিধার্থে যে প্যারামিটার চেঞ্জ করো বা আর্গুমেন্ট চেঞ্জ করো, এই বলার সুবিধার্থে সেটা বোঝাচ্ছে। রিটার্নটা আর একটু, রিটার্ন, রিটার্ন হচ্ছে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে তো প্রিন্ট ব্যবহার করি, আর সেই প্রিন্ট যদি ব্যবহার না করে ওই ভ্যালুটাকে ধরে রাখতে চাই, মানে প্রিন্ট করব না কিন্তু আমি ভ্যালুটাকে ধরে রাখবো, মানে ওইটার ফলাফলই আমি সি ধরে রাখবো, তখন হচ্ছে রিটার্ন ব্যবহার করা হয়। ফাংশন কর্তৃক যে মান ফেরত পাঠায় তাই রিটার্ন। রিটার্ন প্রিন্ট হবে না কিন্তু ওই ফলাফলটা ধরে রাখবে। আর কোনো প্রশ্ন? আচ্ছা, পরবর্তীতে যাই। 5 বাই ভ্যালু, 5 বাই রেফারেন্স বুঝতে পারছি। ফাংশনে ব্যবহৃত প্যারামিটার বা আর্গুমেন্ট হচ্ছে 4 প্রকার। 4 প্রকার: রিকোয়ার্ড আর্গুমেন্ট, কিওয়ার্ড আর্গুমেন্ট, ডিফল্ট আর্গুমেন্ট, ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এই চারটা একটু মনে রাখবেন, যে কিওয়ার্ড আর্গুমেন্ট, রিকোয়ার্ড আর্গুমেন্ট, ডিফল্ট আর্গুমেন্ট এবং ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট সরি। আমরা কিওয়ার্ডে দেখি, কিওয়ার্ড আর্গুমেন্ট। কিওয়ার্ড আর্গুমেন্টে দেখেন, আমি একটা ফাংশন নিলাম, নাম দিলাম নাম, প্যারামিটার দিলাম এক্স ওয়াই জেড, ক্লোন, শেষ। প্রিন্ট দিলাম এক্স ওয়াই জেড, মানে যা ডিক্লেয়ার করছি তাই প্রিন্ট দিবে। এবার আমি নামের, মানে এইটার ভ্যালু দিলাম, ফাংশনের ভ্যালু দিলাম, এক্স এর মান 10,
y এর মান 20, z এর মান 30। তাহলে আমাদের 10, 20, 30 তিনটাই আউটপুট দেখাচ্ছে। আমরা যেটা যেটা আমরা চেয়েছি সেটাই পেয়েছি, যে এক্স ওয়াই জেড আমরা কমা আকারে চাইছিলাম। এক্স এর মান যদি 10 হয়, 20 হয়, 30 হয়, যদি আমরা এখানে 4 দিই, 5 দেই, 7 দেই, তাহলে আমরা যা দিব সেটাই পাবো। এখানে দেখার বিষয় হচ্ছে, যদি আমাদের জেড এর মান না থাকে তাহলে কিন্তু আমরা আউটপুট পাবো না। আর এই যে আমরা পাচ্ছি না, এটাই কিন্তু আমাদের রিকোয়ার্ড, মানে এটা আমাকে দিতে হবে। রিকোয়ার মানে কি, যেটা আমার অত্যাবশ্যক। এটা যদি আমি না দেই তাহলে আমার প্রোগ্রাম ইরর বা প্রোগ্রামে কোনো আউটপুট আসবে না। এই যে আমি জেড পূর্ণ করে দিলাম, এটাই হচ্ছে রিকোয়ার্ড আর্গুমেন্ট। আমি যদি জেড না থাকতো বা ওয়াই না থাকতো তাহলে ভ্যালু আসতো না, আউটপুট আসতো না। বিধায় এটা এখানে রিকোয়ার হচ্ছে, যে আমার এটা অত্যাবশ্যক। এখানে ওয়াই এর মান না দিলে আমার আউটপুট 0, আউটপুট আসবে না, ইরর। এটা হচ্ছে রিকোয়ার্ড আর্গুমেন্ট। এবার হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। যদি আমরা দেখি, একটা ফাংশন নিলাম, নাম দিলাম অ্যাড এবিসি প্যারামিটার, রিটার্ন এ প্লাস বি প্লাস সি, মানে আমরা তিনটা সংখ্যার যোগফল চাচ্ছি। এখানে প্রিন্ট অ্যাড, এখানে আমরা প্রিন্ট চাচ্ছি, ডিরেক্ট প্রিন্ট চাচ্ছি অ্যাডের মাধ্যমে। এবার এই ফাংশন এর মান 2, দেখেন এখানে বির মান আমি পরে লিখছি, সির মান আগে লিখছি, তবুও আমার যেটা আউটপুট আসবে সেটা নয়, মানে আমার ভ্যালু কিওয়ার্ড এখানে আমার কি হিসাবে আসবে। আমি যদি এখানে সি দেই, এখানে এ দেই, আমার কোনো সমস্যা নাই, সে সেই আসবে। ঠিক আছে, না 9 আসবে। এখানে আমাদের এ বি সি কোনো ম্যাটার না। ঠিক আছে, ক্লাস করাচ্ছি ভাই, ক্লাস করাচ্ছি, দেয় না এখন। বুঝতে পারছি সবাই? শুধু ওই কল ফাহিম আকবর। জি ভাইয়া, আমি জিজ্ঞেস করছিলাম যে এর জন্য কি কোনো মডিউল কল করার দরকার আছে? কোনটার ক্ষেত্রে? এই যে কিওয়ার্ড আর্গুমেন্টের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ না না না, এখানে আমাদের কোনো মডিউল ইম্পোর্ট করা লাগতেছে না, কিন্তু আমাদের ফাংশন কল করা লাগবে। একটা ফাংশন নিছি, এটা তো বুঝতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে। হ্যাঁ, এখানে আমরা যখন আমরা রিটার্ন একটা স্টেটমেন্ট দিছি, এখানে এ ইন্টু বি ইন্টু সি হইতে পারে, এ ইন্টু বে ইন্টু সি হইতে পারে। এবার অ্যাড দেওয়ার সময় আমি এই যে এ বি সির মান পরিবর্তন করে দিলাম, এ আগে, বি পরে, সি পরে, এতে আমার মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ কিওয়ার্ড, মানে আমার এখানে কি ইম্পর্টেন্ট, এ বি সি ইম্পর্টেন্ট, এর সিরিয়াল ইম্পর্টেন্ট না। ইয়েস, কিন্তু যদি একটা বাদ পড়ে যায় তাহলে আর এরর। হ্যাঁ, যদি আমি এই দেখেন, একটা যদি আমি না দেই তাহলে এইটা হয়ে যাবে কিওয়ার্ড, মানে কি আমার ওটা রিকোয়ার্ড কিওয়ার্ড হয়ে যাবে, মানে ওইটা আমার অত্যাবশ্যক। ওইটা যদি আমি না দেই তাহলে আমার কোড আউটপুট দিবে না। বুঝছি ভাইয়া। আচ্ছা, এবার আসি ডিফল্ট আর্গুমেন্টে। ডিফল্ট আর্গুমেন্টে যেমন আমরা একটা ফাংশন নিলাম, নাম দিলাম ট্রিপল আর, এবং প্যারামিটার দিলাম পি কিউ আর, এবং প্রিন্ট সেটাই চাচ্ছি, পি কিউ আর। এবার ট্রিপল আরে এই যে আমরা 60, 10, 30, এখানে আমরা যে কোনো ইনপুট দিতে পারি, যে 2, 3, 4। এখানে কিন্তু ডিফল্টভাবে পির মান 2, কিউর মান 3 এবং আর এর মান 4 ডিফল্টভাবে। ঠিক না, এটা কিন্তু আমরা পরিবর্তন করি না, এটা ডিফল্ট আর্গুমেন্ট, এটা পাইথনের ডিফল্ট। আমরা যদি এখানে যাই দেই, প্রথমটা নেবে হচ্ছে পির মান, দ্বিতীয়টা কিউর মান এবং তৃতীয়টা আর এর মান। এটা হচ্ছে আমাদের ডিফল্ট আর্গুমেন্ট।
এবার আসি ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট। আমরা ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট বোঝানোর জন্য অনেক সময় প্রয়োজন। আমরা একটা সংক্ষেপে একটা শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি। ধরেন আমি একটা ফাংশনের নাম দিলাম শো, নাম আর প্যারামিটার দিলাম 2টা স্টার নাম। এখানে 2টা স্টার দেওয়ার কারণ হচ্ছে আমি প্রথমে টাইপ জানতে চাচ্ছি এবং পরবর্তীতে আচ্ছা টাইপ, এই টাইপটা কিন্তু আমাদের বিল্ড ইন ফাংশন। এই টাইপের মাধ্যমে কি জানা যাবে যে এখানে যে আমাদের এই 20 30 40 এখানে যাই ভ্যালু দেই না কেন, এখানে কিন্তু ইও ব্যবহৃত হয়েছে, মানে ক্যারেক্টারও ইউজ করা হয়েছে, ভ্যালু মানে নাম্বারও ইউজ করা হয়েছে। এটা কিন্তু ডিকশনারি টাইপের ডাটা টাইপ হয়ে যাবে। ডাটা টাইপ হচ্ছে 4 প্রকার। আমরা যে ইন্টিজার, ফ্লোট, তারপরে ডিকশনারি, টাপল, এগুলো আমরা জানবো বা জেনেছি কিছুটা। সেখানে হচ্ছে এটা ডিকশনারি, মানে ইও আছে আমার, বিশও আছে, এফও আছে, মানে এখানে হচ্ছে সব 5 মিশালও আছে বিদায় এটার নাম হচ্ছে ডিকশনারি। এটা যদি আমি না দিতাম তাহলে শুধুমাত্র আমার নাম প্রিন্ট হইতো, মানে এখানে যে কটা আমি প্রকাশ করছি সেই নামগুলো আমার প্রকাশ হইতো। ঠিক আছে, এটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ, মানে আমার সবগুলোতে কিন্তু কোনো ব্র্যাকেট প্রকাশ করে নাই। এটা হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করছে এবং প্রত্যেকটা কমা ইউজ করছে, কোটেশন ইউজ করছে। এটা কারণ হচ্ছে আমরা এখানে ডাবল স্টার দিছি। যদি সিঙ্গেল স্টার দিতাম তাহলে আমাদের কোডটাও রান হতো না, এবং যদি কোনো স্টারই দিতাম না তাহলে কোড রান হতো না। ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্টের ক্ষেত্রে আমাদের 2টো স্টার বা একটা স্টার যখন আমাদের দরকার সেইভাবে হচ্ছে আমরা স্টার মাধ্যমে প্রকাশ করব। এটা প্রকাশ করতে গেলে অনেক সময় দরকার। সিম্পল একটা উদাহরণ এটা। এতটুকু ক্লিয়ার? আর এটা তেমন ব্যবহার নাই ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্টের, আমাদের ওই ব্যবহার হচ্ছে ওই 3টা। কারো কোনো প্রশ্ন? হ্যালো, আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? ওকে, এইবারই হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম। অনেক ধরনের ফাংশন আপাতত অনেক ব্যবহার উঠে গেছে, আবার অনেক ব্যবহার আছে বিধায় এটা কেউ ব্যবহার করতে চায় না। যেমন রিকারশন ফাংশন। রিকারশন জিনিসটা কি? যে ফাংশন বা যে প্রক্রিয়ায় কোনো ফাংশন নিজেই নিজেকে কল করে সেই প্রক্রিয়াটি হচ্ছে রিকারশন। এবং রিকারসিভ ফাংশন যেটা কি, যেটা ওই রিকারশন প্রক্রিয়ায় যে ফাংশন নিজে নিজেকে কল করে সেটাই হচ্ছে রিকারসিভ ফাংশন। মানে যে ফাংশন নিজেই নিজেকে কল করতে পারে সেটাই রিকারসিভ ফাংশন। আবার আছে অ্যানোনিমাস ফাংশন বা ল্যামডা ফাংশন। পাইথনের ল্যামডা অপারেটর ব্যবহার করে এক লাইনে যে ফাংশন তৈরি করা হয় তাকে ল্যামডা ফাংশন বা অ্যানোনিমাস ফাংশন বলে। এটা তেমন মানে 1 নম্বরের প্রশ্নে আসে আমাদের যখন পরীক্ষায়, এমনি তেমন ব্যবহারও নাই আর মানুষ ব্যবহার করেও না। এবার আমরা 7টা প্রোগ্রাম দেখব, কিন্তু দেখার জন্য সবাই সময়ের প্রয়োজন। হ্যাঁ, আজকে একটু বেশি বেশি করে। ল্যাম্ডা যে ভাইয়া, হ্যাঁ, ল্যাম্ডা যে পাইথনের মানে ফিক্স কিছু ওয়ার্ডের এর মধ্যে একটা ল্যাম্ডা না? হ্যাঁ, এটা একটা এই যে বিল্ড ইন ফাংশন যেটা পরিবর্তন করা যায় না এবং এক লাইনে করা যায়। যেমন আমরা তো এমনি এই যে ডেট টাইম মডিউল যেগুলো না, সেগুলো কিন্তু আমরা এক লাইনে করতে পারি। আবার বেশিরভাগ প্রোগ্রাম আমরা এক লাইনে করতে পারি, কিন্তু ওইটা এক লাইনে করলে আমাদের পরবর্তীতে আমরা ওটা ডিক্লেয়ার করতে পারবো না। হয় ডিক্লেয়ার করতে পারবো না, নয় আমাদের ওটা ফিক্সড রাখতে হবে। সেগুলোই হচ্ছে আমাদের ওই ল্যামডা ফাংশন। যদি আমরা এক লাইনে কোনো কোড করি সেটাই হচ্ছে আমাদের ল্যামডা ফাংশন বলা যেতে পারে। কিওয়ার্ড। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড করে দেওয়া হবে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। আজকে কি এই বেসিক পর্যন্তই থাকবে নাকি এই ফাংশন যদি আমি প্রোগ্রাম বুঝাইতে যাই তাহলে তো অনেক সময়ের প্রয়োজন।
এই ফোনটা থাকবে, বেশি ডাইজেস্ট করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, একদিনে আবার বেশি পারবে না। তাহলে ই করেন, আজকের অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিচ্ছি, এইটা না, এটা তো আমি কালকে হচ্ছে এই 7টা ফাংশন প্রোগ্রাম দেখাবো এবং তার সাথে এর ব্যবহার, আরও বিস্তারিত ব্যবহার দেখাবো। চাইছিলাম টি ব্রেক নিতে, কিন্তু হলো না, একদম শেষ ব্রেক হবে। তাই রাত 10টার সময় ফিরবে। হ্যাঁ, মানে পানি ব্রেক আর কি। হ্যাঁ। আপনারা চাইলে ডেট টাইম নিয়ে কাজ করতে পারেন। ডেট টাইম দেখ কি কি, মানে কত প্রকার, কিভাবে আসে, সেভাবে দেখতে পারেন। কিভাবে খালি ইয়ার আনা যায়, কিভাবে ডেট আনা যায়, শুধুমাত্র ডেট, কিভাবে শুধুমাত্র তারিখ। যেমন এইখানে হচ্ছে ডেট টাইম নিয়ে আমি সারা রাত বলতে পারি, সারা রাত আলোচনা করা যায়। ডেট টাইম, শুধুমাত্র ডেট টাইম কিভাবে শুধুমাত্র ডেট হবে, আবার অনলি ডেট, অনলি টাইম, ইম্পোর্ট ডেট টাইম, তারপরে টুডে, টুমরো, ইয়েস্টারডে, এরপরে হচ্ছে আপনার কোনো এক বিশেষ অঞ্চলের টাইম, মানে আপনি বাংলাদেশে আছেন, আপনি জাপানের কিভাবে টাইমটা বের করবেন। ঠিক আছে, এটা হচ্ছে টি জোন ইনফো দ্বারা প্রকাশ করা হয়। এগুলো আপনার ট্রাই করতে পারেন। আর যে মূল ফাংশনগুলো, ফাংশন ব্যবহার করে বিভিন্ন সমস্যা সমাধান, সেগুলো তো অনেক বিস্তারিত জানা সময় লাগবে। আরও বড় আছে, কিন্তু আহ, সব সংক্ষেপে আর কি। আচ্ছা, আজকে অ্যাসাইনমেন্ট কি দিব? একটা থাকুক। দেন ব্যাক অল্প কিছু, জাস্ট ধরেন যেগুলো শিখাইছেন ওইগুলো। আচ্ছা, প্রোগ্রামিং নোট করেন, ফাংশন ব্যবহার করে দুইটি সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ। একটা যদি এক্সাম্পল দেয় তাহলে ভালো হতো। ওকে, প্রীতম, হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা ভাই গ্রুপে গ্রুপে দিয়ে দেওয়া হবে। তুমি জাস্ট বলে দাও যে অ্যাসাইনমেন্ট আছে, গ্রুপে এটা পরে দিয়ে দেওয়া হবে। ও ওখান আচ্ছা, থেকে দেখে নিতে হবে। ঠিক আছে। সমস্যা নেই। না, আমি বলে দিচ্ছি, ধরো এরকম ডেপ থাকবে আপনার, এই দুটো দুটো সংখ্যার গুণফল। এখানে যদি আমি যোগ দিই, তাহলে কিন্তু যোগফল হয়ে যাচ্ছে, আবার যদি বিয়োগ দিই, বিয়োগফল হয়ে যাবে। ঠিক আছে, তা এইভাবে হচ্ছে আপনি স্ট্যাটিক টাইপে দুটি সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ফাংশন ব্যবহার করে নির্ণয় করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে।
প্রীতম, হ্যালো। হ্যাঁ তুমি ওই ইয়াতে যাও, আমাকে প্রেজেন্টটা নেওয়া লাগবে। প্রেজেন্টে ওই ইয়া ওখানে যাও তো, টান মারো একটা, অ্যাশতে টান মারো, আর সম্পূর্ণ আমার ইনবক্সে পাঠিয়ে দাও। তাসিন, হ্যালো, বলো। তোমাকে আমি মেসেজটা ফরওয়ার্ড করতেছি, তুমি এখান থেকে জাস্ট নামগুলো আমাকে বের করে দাও। আচ্ছা ঠিক আছে, এখান থেকে জাস্ট নামগুলো, মানে যে যে ব্যক্তির নাম আছে এই লিস্টে, মানে হ্যাঁ, যেমন হ্যাঁ। থাকুক, চ্যাট জিপিটি মারো আর যেখানে মারো, আমাকে জাস্ট নামগুলো বের করে দিবা। আর কে, নাইস, ওকে, ঠিক আছে। তো আজকে সেশন ইনশাল্লাহ শেষ। আপনারা ইনশাল্লাহ রেকর্ডিংটা পেয়ে যাবেন। আর যদি কোনো কনফিউশন থাকে ইনশাল্লাহ